আচ্ছা, প্রিয় দর্শক, বাংলাদেশে যখন ১৫০'র বেশি শিশু মারা গেছে হাম নামের খুবই সহজে প্রতিরোধযোগ্য একটি রোগে, মা-বাবার আর্তনাদে যখন থমথমে হয়ে আছে চারপাশ, যখন জ্বালানির অভাবে স্থবির হয়ে আছে কৃষি এবং শিল্প, তখন বিএনপি সরকার করলেন কি? তারা এই সব সংকটের থেকে মানুষের দৃষ্টি সরাতে নিয়ে এলেন রাজনৈতিক একটি নাটক। আওয়ামী লীগ নিষিদ্ধ করবার যে নাটকটি শুরু করেছিলেন মোহাম্মদ ইউনূস ২০২৫-এর মে মাসে। এই নাটকটা করার উদ্দেশ্য কি ছিল? ৫ই অগাস্ট ২০২৪ থেকে আওয়ামী লীগ সদস্যদের উপর গণহত্যার যে খড়গ নেমে এসেছিল, সেই গণহত্যাকে আইনি বৈধতা দিতেই মোহাম্মদ ইউনূস এবং আসিফ নজরুল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিলেন। বিএনপি ক্ষমতায় আসার পরে অনেকেই ভেবেছিলেন যে এবার হয়তো পরিস্থিতি একটু বদলাবে। অনেকেই ভেবেছিলেন জন্ম যেমনই হোক, কর্ম যেরকমই হোক, বিএনপি তো আসলে একটি রাজনৈতিক দল। সব মিলিয়ে তারা ভালো কিছু একটা করবে, তারা আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেবে। এমনকি আওয়ামী লীগের সদস্যরাও কেউ এরকম একটা আশা মনের ভেতর রেখেছিলেন। সেই আশার আরেকটা কারণ ছিল বিএনপির কিছু তথাকথিত আশা জাগানিয়া কথাবার্তা। তারেক জিয়া, এখনকার প্রধানমন্ত্রী, তিনি জানুয়ারি ২০২৫-এ টাইম ম্যাগাজিনের সাথে দেয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন, "আজ যদি একটা দল নিষিদ্ধ হয়, তাহলে কাল যে আমার দলও নিষিদ্ধ হবে না, তার নিশ্চয়তা কি?" ফেব্রুয়ারি ২০২৫-এ ঠিক ১ বছর আগে মির্জা ফখরুল বলেছিলেন, "ইট ইজ নট আস হু উইল ডিসাইড যে কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না। মানুষ বা জনগণ নির্ধারণ করবে কোন পার্টি থাকবে কি থাকবে না, কোন পার্টি নির্বাচন করবে কি করবে না।" তো এই কথাগুলো শুনতে তো খুবই সুন্দর শোনায়, কথাগুলো শুনতে খুবই আধুনিক, খুবই আশা জাগানিয়া শোনায়। কিন্তু মনে রাখতে হবে এটা বিএনপি। বিএনপি বিইং বিএনপি, তাদের যা করার কথা ছিল তারা তাই করেছে। মোহাম্মদ ইউনূস অন্যায়ভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিলেন। বিএনপি এবং তারেক জিয়ার কাছে সুযোগ ছিল সেই অন্যায়ের প্রতিকার করার, কিন্তু তারা সেই অন্যায়ের ধারাবাহিকতাই রক্ষা করে গেছেন। এখন একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে বেশ কিছু জটিল প্রশ্ন এবং কর্মপদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়। বিশেষ করে আওয়ামী লীগের মতো একটি ঐতিহাসিক বৃহত্তর রাজনৈতিক দল, যেই দলটি বাংলাদেশ নামের রাষ্ট্রের মুক্তি সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, সেই দলের কার্যক্রম নিষিদ্ধ করা একটি প্রশাসনিক বা দলীয় সিদ্ধান্ত নয়, বরং রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো, এটি গণতান্ত্রিক নীতি এবং আইনের শাসন, এই ৩ টির সংযোগস্থলে দাঁড়িয়ে থাকা একটি সামগ্রিক চিত্রকে নির্দেশ করে। এই চিত্রটি আসলে কিরকম? বাংলাদেশের সাংবিধানিক কাঠামোতে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, পলিটিক্যাল পার্টিসিপেশন, পলিটিক্যাল প্লুরালিজম মানে রাজনীতিতে বহুমাত্রিকতা খুবই গুরুত্বপূর্ণ করে দেখানো হয়েছে। তাই কোনো দল নিষিদ্ধ করতে গেলে রাষ্ট্রকে প্রমাণ করতে হবে যে দলটির কার্যক্রম সংবিধানের মৌলিক কাঠামোর বিরুদ্ধে যায়। যেমন দলটি সহিংসতা, রাষ্ট্রবিরোধী কার্যক্রম, সন্ত্রাসবাদে জড়িত থাকা এবং এরকম বিভিন্ন রকমের রাষ্ট্রবিরোধী এবং সন্ত্রাসী অপরাধে জড়িত। আরো কিছু রুট আছে, তার মধ্যে একটা রুট হলো বিচারিক বা জুডিশিয়াল রুট। সরকার বা কোনো পক্ষ আদালতে রিট করতে পারে। আদালত প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত দিতে পারে যে দলটির কার্যক্রম সংবিধান বিরোধী এবং এর কার্যক্রম নিষিদ্ধ করা যেতে পারে। একটি স্বাধীন আদালত ও বিচার প্রক্রিয়া থাকলে এটা মোটামুটি গ্রহণযোগ্য একটা পথ। আরো আছে প্রশাসনিক বা এক্সিকিউটিভ রুট, যে পদ্ধতিটি বহু বিতর্কিত এবং অনেকেই বলছেন মোহাম্মদ ইউনূসের সরকার সেই প্রশাসনিক সিদ্ধান্তের বলেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিলেন। নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে, যেকোনো একটি দলের নিবন্ধন বাতিল করে দলটির নির্বাচনে অংশগ্রহণ সাময়িকভাবে বন্ধ করে দিতে পারেন। যেটা হয় যে এই যে নির্বাচনে অংশগ্রহণ বন্ধ করা, এটা সাময়িক থাকে এবং এর ফলে সাধারণত দলের অন্যান্য কার্যক্রম বন্ধ হয় না। এখন মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বিএনপি, তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে কোন পথটি বেছে নিয়েছে সেটা আমরা একটু দেখি। মোহাম্মদ ইউনূসের অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এ কিছু সংশোধনী যোগ করে
সন্ত্রাস বিরোধী সংশোধনী অধ্যাদেশ ২০২৫ জারির মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু অভিযোগ দিয়ে এবং কোনো রকমের কোনো ব্যাখ্যা না দিয়ে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করে। যার ধারাবাহিকতায় বিএনপি একে সংসদে পাশ করিয়ে এতে সংসদের বৈধতার স্বাক্ষর দিয়ে দেয়। এটা কি কোনো নৈতিক বা সাংবিধানিক কাঠামোর সিদ্ধান্ত? না। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এবং রাজনীতি বিজ্ঞানের ভাষায় একে বলা হয় পলিটিক্যাল এক্সক্লুশন বাই ল। মানে আইনের মাধ্যমে রাজনৈতিক প্রতিযোগিতা থেকে একটি পক্ষকে সরিয়ে দেয়া। কারণ বিএনপি জানে তারা এবং জামাত আসলে একটাই সত্তা। তারা একজন আরেকজনের পরিপূরক। বিএনপি এবং জামাতের এই যে গভীর প্রেম, এই গভীর ভ্রাতৃত্ববোধে বাধা হয়ে দাঁড়াতে পারে শুধুমাত্র একটা রাজনৈতিক দল, সেটি হলো আওয়ামী লীগ। তাই আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা করে দলটির নেতা, কর্মী এবং পরিবারের উপরেও অবর্ণনীয় নির্যাতন করেও তারা ক্ষান্ত হয়নি। তারা অন্যায়ভাবে আইনকে ব্যবহার করেছে আওয়ামী লীগ নামের তাদের প্রতিপক্ষকে সরিয়ে দিতে। এখন যেই অধ্যাদেশের বলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো, সেখানে সেই সংশোধনীতে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ হিসেবে কি বলা হয়েছে? বলা হয়েছে ২০০৯ এ ক্ষমতা পাবার পর থেকেই নাকি আওয়ামী লীগ গুম, হত্যা, প্রতিপক্ষের ওপর নির্যাতন আরো বিভিন্ন অপরাধ তারা করে চলেছে। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি একটু ২০০৯ এ ফিরিয়ে নিতে চাই। আপনারা মনে করে দেখুন ২০০৯ এ ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের ওপর দিয়ে কি গিয়েছিল। প্রথমেই পিলখানা হত্যাকাণ্ড দিয়ে শুরু হলো সরকারকে টালমাটাল করে দেওয়ার ষড়যন্ত্র। তারপর সেই টালমাটাল করে দেওয়ার ষড়যন্ত্র থেকে আওয়ামী লীগ যখন নিজেদেরকে রক্ষা করে, খুবই ভালোভাবে রক্ষা করে বের হয়ে গেল, তখন পুরো পৃথিবীর বিপক্ষে দাঁড়িয়ে আওয়ামী লীগ শুরু করলো যুদ্ধাপরাধীদের বিচার। এবং এই যুদ্ধাপরাধীদের বিচার যখন হচ্ছে, তখন জামাত শিবির ফিরে এলো তাদের পুরাতন জঙ্গি রূপ ধরে, এবং সেই জঙ্গি রূপের সহযোগী হলো কে বলুন তো? বিএনপি। পুরো দেশের বাসে, ট্রেনে আগুন দিয়ে প্রগতিশীল লেখকদের জীবন হুমকির মুখে ফেলে দিয়ে আওয়ামী লীগ সমর্থক এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যারা সামনের সারিতে ছিলেন, তাদেরকে হত্যা, নির্যাতনের মাধ্যমে পুরো দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তারা। আর এই সমস্ত ঝড় একা হাতে কে সামলেছিলেন? একা হাতে সামলেছিলেন শেখ হাসিনা। তিনি দৃঢ় হয়ে দাঁড়িয়েছিলেন, তার তো একটা শক্ত মেরুদণ্ড আছে, তাকে তো ভাঙা যায় কিন্তু মচকানো যায় না। তিনি এই শক্ত মেরুদণ্ড দিয়ে পুরো পৃথিবীর বিপক্ষে দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছিলেন যে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব, এবং যেই জামাত শিবির, বিএনপি যখন তারা তাদের জঙ্গি রূপে আবির্ভূত হবে, তখন তাদেরকেও রাষ্ট্রীয় আইনের মধ্য থেকেই রাষ্ট্রীয় নিয়মকানুনের মধ্য থেকেই তাদেরকে থামানো সম্ভব। তারপর যে আইনের কথা আমরা বলছিলাম, সন্ত্রাস বিরোধী সংশোধিত আইন, সেখানে আরো তার সাথে বলা হয়েছে জুলাই ২০২৪ এ আওয়ামী লীগের অপরাধের কথা। আওয়ামী লীগ নাকি ওই সময়ে হত্যা, অগ্নিসংযোগ আরো কিতে নাকি জড়িত ছিল। হ্যাঁ? এখন জুলাই সন্ত্রাসের কথা আপনাদেরকে আসলে খুব বেশি মনে করিয়ে দেওয়ার কিছু নেই। আপনারা আমার থেকেও ভালো জানেন। তবুও যদি একটু মনে করিয়ে দেই, সেই জুলাই ২০২৪ এ ১ম যিনি নিহত হয়েছিলেন, তিনি ছিলেন সুরুজ আলী, এবং সুরুজ আলী ছিলেন ছাত্রলীগের একজন কর্মী। আমরা দেখেছি চট্টগ্রামে ছাত্রলীগের ছেলেদের একদম ধরে ছাদ থেকে ফেলে দেওয়া হচ্ছে। আমরা পরে জানতে পেরেছি আওয়ামী লীগ এবং ছাত্রলীগের মেয়েদের ওপর কিভাবে নির্যাতন করা হয়েছে। জুলাই সন্ত্রাসের সমন্বয়কেরা নিজেরা এমনকি টিভি ক্যামেরার সামনে এসে দর্প ভরে বলেছেন কিভাবে তারা পুলিশ হত্যা করেছেন, এবং এভাবে পুলিশ হত্যা না করলে, এভাবে ভয়ের রাজত্ব কায়েম না করলে নাকি জুলাইয়ের বিপ্লব, তারা দেখি বিপ্লব বলেন, জুলাই বিপ্লব নাকি সফল হতো না।
তারা নিজেরাই বলেছেন বিটিভি ভবনে হামলার কথা। তারা আসলে জুলাই অগাস্টে তাদের সেই সাফল্যের পরে এক ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিলেন। তারা দেখাতে চাইছিলেন যে একজন থেকে আরেকজন কত বেশি সহিংস কার্যকলাপে লিপ্ত ছিলেন। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে তারা যে অপরাধ করেছিলেন সেই অপরাধের দায় আওয়ামী লীগের হাতে চাপিয়ে দিয়ে। সেই সময় আমাদের শেখ হাসিনা তিনি করছিলেন কি? তিনি হাসপাতালে গিয়েছিলেন আহতদের দেখতে। যারা তার বিরুদ্ধে আন্দোলন করেছে, যারা তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, তিনি তাদেরকে দেখতে গেছেন এবং হাসপাতালকে নির্দেশ দিয়েছেন, "নো ট্রিটমেন্ট, নো রিলিজ।" তাদেরকে যেন পরিপূর্ণ চিকিৎসা না করে হাসপাতাল থেকে বাড়িতে ফেরত পাঠানো না হয়। আর এই কথাকেই টুইস্ট করে জামাতের আইনজীবী তিনি বলতে চেয়েছেন যে, না, শেখ হাসিনা নাকি বলতে চেয়েছেন যে, "তাদেরকে তোমরা কোনো চিকিৎসা করো না, তাদেরকে তোমরা হাসপাতাল থেকেও ছেড়ো না।" মানে এটা কি তার অশিক্ষা? তিনি তো মানে আইন পাশ করেই তো গেছেন আদালতে। এটা কি তার অশিক্ষা নাকি একদম জেনে শুনে একটা ফুল চাপা মারা? সেটা আমি এখনো বুঝতে পারি না। যাই হোক, তো এই যে এই সময়ে জুলাই ২০২৪ এ যে অপরাধ হয়েছে, সেই অপরাধের দায়ও নাকি আওয়ামী লীগের। এখন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি। এই যে এত অন্যায় আওয়ামী লীগ করল, তো এত অন্যায়ের জন্য তো আওয়ামী লীগকে আপনারা শাস্তি দিচ্ছেন। কিন্তু আপনাদের একেবারে দায়মুক্তি দিতে হলো কেন? এবং দায়মুক্তিটা আসলে দিচ্ছেন কাদের? দিচ্ছেন তথাকথিত জুলাই যোদ্ধাদের। আপনারা নিশ্চয়ই জানেন একই দিনে ৮ই এপ্রিলে আরেকটি অধ্যাদেশ সংসদে পাস হয়েছে। সেই স আ সংসদ অধ্যাদেশটি হলো জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ ২০২৬, যার মাধ্যমে তথাকথিত জুলাই অভ্যুত্থানে যারা জড়িত ছিলেন, মানে যারা পুলিশ হত্যা করে বিচে ঝুলিয়ে রেখেছেন, যারা জেলখানা থেকে জেলখানা ভেঙে কয়েদিদেরকে, জঙ্গিদেরকে পালাতে সাহায্য করেছেন, যারা আম বিটিভি ভবনে আগুন দিয়েছেন, যারা মেট্রো রেল পুড়িয়ে দিয়েছেন, তাদের সবাইকে তাদের সমস্ত অপরাধ থেকে দায় মুক্তি দেয়া হয়েছে। যারা সাধারণ মানুষকে স্নাইপার দিয়ে হত্যা করেছেন, তাদের বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি মামলা করা যাবে না। মামলা করা গেলেও সেই প্রক্রিয়াটা আসলে খুবই জটিল। এখন আপনারা আমাকে বলুন, সন্ত্রাস বিরোধী আইনের সংশোধন করে যদি লীগকে নিষিদ্ধ করা হয়, তবে জুলাই অগাস্টের সমস্ত দায় তাদেরকে চাপিয়ে দিয়ে অন্যদেরকে দায় মুক্তি দিতে হলো কেন? এতেই কি প্রমাণ হয় না অপরাধটা আসলে কার করা? এখন আসি রাজনৈতিক দলে নিষিদ্ধ করার ব্যাপারে। পৃথিবীতে কি রাজনৈতিক দল নিষিদ্ধ হয় না? অবশ্যই হয়। আমরা দেখেছি ২য় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে নাৎসি পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে মিশরে মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ হয়েছে এবং অন্যান্য দেশেও বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন নিষিদ্ধ হয়েছে। কিন্তু তার বেশিরভাগই ছিল সন্ত্রাসী সংগঠন, গণহত্যাকারী সংগঠন। রাজনৈতিক দল নিষিদ্ধ করতে হলে খুবই জোরালো প্রমাণ লাগে, খুবই শক্ত গ্রাউন্ড লাগে, লাগে বিয়ন্ড রিজনেবল ডাউট। আওয়ামী লীগের ক্ষেত্রে এগুলো কিছুই করা হয়নি। জাতিসংঘে যে প্রতিবেদন নিয়ে এত মাতামাতি, যাতে নাকি আওয়ামী লীগের হত্যাযজ্ঞ সম্পর্কে বলা হয়েছে, এমনকি সেই জাতিসংঘের প্রতিবেদনেও বলা হয়েছে যে তারা কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধকরণ সমর্থন করে না। তো যেই জাতিসংঘের প্রতিবেদন ব্যবহার করে তারা দাবি করেন যে আওয়ামী লীগ একটি অন্যায়কারী দল, আওয়ামী লীগ একটি হত্যাকারী দল, সেই প্রতিবেদনে যেখানে জাতিসংঘ বলছে যে তারা রাজনৈতিক দলের নিষিদ্ধকরণ সমর্থন করেন না, সেই প্রতিবেদন ব্যবহার করেই তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছেন। এখন আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটি কি আসলে দেশের সুরক্ষা? নাকি এটি পলিটিক্যাল ভ্যান্ডাটা? এটা কি আইনের শাসন? নাকি এটা গায়ের জোর? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাদের সম্ভবত খুব বেশি দূর যাবার প্রয়োজন নেই। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগ নিষিদ্ধের কারণটা কি?
অনেকগুলো কারণ আছে। একটা কারণ হলো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দিয়ে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার একটা প্রক্রিয়া। আওয়ামী লীগকে যদি নিশ্চিহ্ন করা যায় তাহলে দেশে ৭১ এর পক্ষে রাজনীতির খুব ক্ষীণ একটা ধারা, সেটা আসলে বহু ক্ষেত্রেই টোকেনিস্টিক, সেই টোকেনিস্টিক ধারাটা বজায় থাকবে। যেখানে জামাতের আমির এবং বিএনপি একই সাথে শহীদ মিনারে ফুল দিতে যাবেন এবং আমরা জানতে পারবো যে ১৯৭১ সালে কোন এক অখ্যাত মেজর কালুরঘাটে দাঁড়িয়ে একটা ঘোষণা দিয়ে নাকি বাংলাদেশ স্বাধীন করে ফেলেছিলেন। এখন আমি যে বলছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, নিশ্চিহ্ন করা হবে, একটু খেয়াল করলে দেখবেন যে আইনি ভাষায় আওয়ামী লীগকে কিন্তু দল হিসেবে নিষিদ্ধ করা হয়নি। বলা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো। কিন্তু তারপরেও একে আমি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার প্রয়াস হিসেবে কেন বলছি? বলছি এ কারণেই, এই নিষিদ্ধকরণকে দেখতে হবে আওয়ামী লীগের সাথে অন্যান্য আর যা কিছু ঘটছে তার সাথে মিলিয়ে। ৫ই অগাস্ট ২০২৪ এর পরে আওয়ামী লীগের সাথে যেটা হয়েছে সেটা আসলে গণহত্যা। গণহত্যা বলতে আমি মাস মার্ডার বোঝাচ্ছি না, জেনোসাইডই বোঝাচ্ছি। জেনোসাইড বা গণহত্যা কি সেটার সংজ্ঞা সম্পর্কে আমি অবগত আছি। আওয়ামী লীগের ১০০'র ওপর সাংসদ জেলে আছেন। লীগের ১ম সারির সম্ভবত প্রতিটি নেতাই হয় জেলে আছেন, না হলে আত্মগোপনে আছেন। লীগের তৃণমূল কর্মীদের ওপর নেমে এসেছে বিভীষিকা, তাদের লাশ পাওয়া যাচ্ছে নদীতে, কেউ চাকরি খুইয়েছেন, কারো ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়েছে অথবা লুট হয়ে গেছে। ছাত্রলীগের হাজারো ছেলেমেয়ের পড়ালেখা বন্ধ হয়ে গেছে। তার মানে তারা নিশ্চিত করছে আওয়ামী লীগ যাতে ভবিষ্যতে বুদ্ধিবৃত্তিকভাবেও উন্মেষ করতে না পারে। এবং এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অধ্যাদেশ পাশ করেই ক্ষান্ত হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আইন ভঙ্গকারীদের ৪ থেকে ১৪ বছরের কারাদণ্ডের বিধান যোগ করার সুপারিশ জানিয়েছে। কারণ তারা আসলে আওয়ামী লীগের নাম নিশানা রাখতে চায় না। একে হেলাফেলা করবেন না অনুগ্রহ করে। এখন তার মানে কি? তার মানে কি আসলে আওয়ামী লীগ শেষ? না, শেষ না। এত সহজে শেষ হয়ে যাবার জন্য তো আওয়ামী লীগের জন্ম হয়নি। আওয়ামী লীগ কি কোনো আইনের জোরে টিকে থাকে? আওয়ামী লীগ কি কোনো ক্ষমতার জোরে টিকে থাকে? না। আওয়ামী লীগ বেঁচে থাকে এর সমর্থকদের মনের জোরে। আওয়ামী লীগ দৃঢ় হয়ে বারবার ঘুরে দাঁড়ায় বঙ্গবন্ধুর আশীর্বাদ আর তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার দৃঢ় সিদ্ধান্ত এবং প্রতিজ্ঞার উপর ভিত্তি করে। যেটা হয়েছে প্রিয় দর্শক, গত বছর বলছি, গত ফেব্রুয়ারির নির্বাচনের সময় অনেক আম মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, যারা হয়তো নট নেসেসারিলি বিএনপিকে সমর্থন করেন, তারা জামাতকেও সমর্থন করেন না। কিন্তু তারা এক ধরনের তারা কোনোভাবে ভেবে নিয়েছিলেন যে এক ধরনের ভ্রান্তিতে ছিলেন। তারা ভেবে নিয়েছিলেন যে তারা যদি জামাতকে আটকাতে গিয়ে বিএনপিকে ভোট দেন, তাহলে হয়তো পরিস্থিতি বদলাবে এবং কোনোভাবে পরিস্থিতি ভালো হয়ে আওয়ামী লীগও রাজনৈতিক পরিমণ্ডলে আসতে পারবে এবং তারা কাজ করতে পারবে। একজন মানুষ সত্যিটি জানতেন। সেই একজন মানুষটি হলেন শেখ হাসিনা। তিনি বারবার বলেছেন, "নো পোর্ট, নো ভোট।" কারণ তিনি জানতেন যে বিএনপি কখনোই আওয়ামী লীগকে জামাতের বিরুদ্ধে যেতে গিয়ে কিংবা তাদের নিজস্ব সিদ্ধান্তেই কখনোই তারা আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবে না। তাই তিনি তার কর্মীদেরকে নিশ্চিত করেছিলেন তারা যাতে কোনোভাবেই এই ভ্রান্তিতে পড়ে না গিয়ে জামাতকে তো ভোট দেওয়া দূরের কথা, বিএনপিকেও ভোট না দেন। অনেকেই এটা নিয়ে অনেক প্রভাবশালী মানুষ যাদের কথা আপনারা শোনেন, অনেকভাবে শোনেন, অনেক প্রভাবশালী মানুষও বলেছিলেন যে, "না, এটা তো করা যাবে না। জামাতকে তো আটকাতে হবে।" সে আটকানোর ফল কি আপনারা দেখছেন? সেই আটকানোর ফল হলো আজকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার প্রক্রিয়া চলছে। এখন আমাদের কাজটা আসলে কি? আওয়ামী লীগের যারা নেতা-কর্মী, তৃণমূলের নেতা-কর্মী আছেন তারা হয়তো খানিকটা হতাশ। তাদের কাজটা আসলে কি? তারা যে কাজটা করছেন
এবং আওয়ামী লীগ যেই কাজটা করছে সেই কাজটাই আসলে চালিয়ে যাওয়া। আমাদের শেখ হাসিনা তিনি কি করছেন বলুন তো? তিনি প্রায়ই আসেন, আমাদের সাথে কথা বলেন, তৃণমূল কর্মীদের সাথে কথা বলেন। তিনি বাংলাদেশের দীর্ঘ যে রাজনৈতিক ইতিহাস আছে, আমাদের যে দীর্ঘ সংগ্রামের ইতিহাস আছে, আমাদের সেই দীর্ঘ সংগ্রামের কথা শোনান এবং সেই দীর্ঘ সংগ্রামের কথা শোনানোর মধ্য দিয়ে আমাদেরকে মনে করিয়ে দেন যে আওয়ামী লীগের এখন যে সময়টুকু যাচ্ছে সেটা কিন্তু এই ১ম বার না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চেষ্টা ইয়াহিয়া করেছে। বঙ্গবন্ধু তার জীবনের একটা দীর্ঘ সময় বললে আসলে ভুল বলা হবে, তার জীবনের সিংহভাগ সময় কাটিয়েছেন জেলে। তো জেলে বসেও তিনি তার দলকে সংগঠিত করা বন্ধ করেননি। জেলে বসেও বা যেখানে যেই অবস্থাতেই থাকুন না কেন, কোনোভাবেই আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ হয়ে যায়নি। তো আমাদের সবার আগে মনে রাখতে হবে আওয়ামী লীগে আমাদের নেতা একজনই আছেন, তিনি হলেন শেখ হাসিনা। শেখ হাসিনাকে সামনে রেখেই আওয়ামী লীগ তার সমস্ত কাজকর্ম করবে। এটাই সুযোগ হলো আওয়ামী লীগের ঘরটা গোছানো। ঘর গোছানো বলতে অ্যাম একে তাকে খারিজ করে দেয়া এসব কিছু আমি বোঝাচ্ছি না। ঘর গোছানো বলতে আমি বোঝাচ্ছি আওয়ামী লীগের ভেতরে যে ভুল বোঝাবুঝি আছে সেই ভুল বোঝাবুঝিকে নিজেদের মধ্যে কথা বলে সংহত করা, আওয়ামী লীগের কর্মীদেরকে সাহস দেয়া, বাংলাদেশে যারা সাধারণ মানুষ আছেন সেই সাধারণ মানুষদের সাথে আওয়ামী লীগ তো একদম জনসাধারণের দল। আওয়ামী লীগ তো একদম সাধারণ মানুষদের দল। আওয়ামী লীগ এখন এই সুযোগে সাধারণ মানুষদের সাথে আরো বেশি করে একাত্ম হতে পারে। এই একাত্ম হয়ে যাবার মধ্য দিয়েই আওয়ামী লীগ বারবার যতবারই তারা নিষিদ্ধ হোক না কেন, ততবারই আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো ফেরত এসেছে। তো এই যে দুঃসময় আপনারা দেখছেন, এই দুঃসময় সবসময়ের মতো এবারও অনেক দিন বেশি দিন থাকবে না। এই দুঃসময়কেই আমরাই একসাথে মিলে কাটিয়ে দিতে পারি এবং এটা তখনই সম্ভব হবে যখন আমরা একসাথে কাজ করব। আপনারা একটু মনে রাখবেন জনতা বীর জনতা, সব ক্ষমতা তোমার হাতে। কেবল মনে রাখতে হবে এই ক্ষমতা তোমরা সবার একতাতে। আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছেন তারা সবাই যখন এক হয়ে দাঁড়াবেন, বাংলাদেশের সমস্ত মানুষ আওয়ামী লীগের সাথে দাঁড়াবে, তখন এইসব নিষিদ্ধ করা, এইসব কি যেন অধ্যাদেশ, এসব হালে আসলে কোনো পানি পাবে না। কেন পাবে না জানেন? কারণ আওয়ামী লীগ তো বঙ্গবন্ধুর দল। আওয়ামী লীগ তো শেখ হাসিনার দল এবং বঙ্গবন্ধু শেখ হাসিনা যতভাবে যেখানেই থাকুন না কেন, তারা সবসময়ই আমাদের সামনে আলোর মশাল হয়ে শত অন্ধকারেও আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যান। তাই অনেকেই হতাশ। আমিও যে একটু মিথ্যা বলব না, আমিও যে একটু হতাশ হইনি সেরকম না। কিন্তু যতবারই আমি বঙ্গবন্ধুর কথা ভেবেছি, শেখ হাসিনার কথা ভেবেছি, এই হতাশা কাটতে আমার এক মুহূর্তও লাগেনি। তাই আপনারা যে যেখানে আছেন, আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আমার এই কথা শুনছেন, আপনারা একদম জয় বাংলা বলে দাঁড়িয়ে যান। জয় বাংলা বলে যে যেখানে আছেন, যার যা কিছু আছে সব নিয়ে আজকে যদি বঙ্গবন্ধু হুকুম দিবার নাও পারেন, আজকে যদি শেখ হাসিনা হুকুম দিবার নাও পারেন, আপনাদের যার যা কিছু আছে তাই নিয়ে আওয়ামী লীগের জন্য ঝাঁপিয়ে পড়ুন। কারণ আওয়ামী লীগ একটি দল নয়, আওয়ামী লীগ একটি অনুভূতির নাম। বিদায়, জয় বাংলা।